গুটি কয়েক ছেলের নয়, জুলাই আন্দোলন ছিল সব বয়সী মানুষের মন্তব্য মির্জা ফখরুলের। শত নিপীড়নেও দলের কেউ আত্মসমর্পণ করেনি। শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ চায় এনসিপি। জামালপুরে জানালেন নাহিদ ইসলাম, দাবি না মানলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে দল। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে চলছে আহতদের চিকিৎসা, দেখা হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকটিও। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালে বেরোবির সাবেক ডক্টর সহ 4 জন। ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় ঐকমত্য কমিশনের বৈঠকে ছন্দপতন। আজই সব দলগুলোকে পাঠানো হবে জুলাই সনদের খসড়া। ডোপ টেস্টে অভিনব জালিয়াতির আশ্রয় নিচ্ছেন পেশাদার চালকরা। 3 মাসে 1300 ড্রাইভারের শরীরে মিলেছে মাদকের উপস্থিতি। সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ার শঙ্কা। আমাদের ওয়াশরুমের কোনো দরজা নাই, পানির ব্যবস্থা টোটালি বন্ধ, কারণ পানি দিলে তারা পানি মিক্স করে, এতে স্যাম্পল ইনভ্যালিড আসে। শুল্ক ইস্যুতে কাল ফের যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা। এবার প্রতিনিধি দলে আছেন ব্যবসায়ীরাও। ট্যারিফ কিছুটা কমতে পারে আশা বাণিজ্য সচিবের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বিএনপি কোনো দেশের উপরে নির্ভরশীল নয়, এ কথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা যত চেষ্টাই করুক চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। সকালে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের ঢাকা শহরের 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলেরই 79 জন নেতাকর্মী নিহত হয়েছে। আর এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। বিএনপি সংস্কারে সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, ডিবি অফিসে শত নিপীড়নের পরও বিএনপির কোনো নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে সে সময় মুচলেকাও দেয়নি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ। ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে দল ভাববে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সকালে জামালপুর ডাকবাংলোতে অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা, স্বজনদের খোঁজ খবর নেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। পরবর্তী কর্মসূচি অনুযায়ী শহরের তমালতলা এলাকা থেকে বের হয়ে পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভায় অংশ নিয়েছেন নেতারা এবং জামালপুরের কর্মসূচি শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে এনসিপি জুলাই পদযাত্রার গাড়ি বহর। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না।
ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। এই পর্যায়ে আমরা জামালপুরে যাচ্ছি, সেখানে পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভিতরেও দুঃখজনক হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম, কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্য বিরোধী ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা কোনো চাঁদাবাজ, কোন সন্ত্রাসকে আশ্রয় দিবেন না, সে যেই দলের হোক না কেন। এনসিপি বৈষম্য বিরোধীর নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না। আপনারা আইনের আশ্রয় নেবেন এবং শুধু এনসিপি বৈষম্য বিরোধী না, কোন রাজনৈতিক দলের নামেই যদি চাঁদাবাজি, সন্ত্রাসী আশ্রয় নেওয়া হয়, চাঁদাবাজি, সন্ত্রাসী চেষ্টা করা হয়, আপনারা গণপ্রতিরোধ তৈরি করবেন। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আমরা বলতে চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে। আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো। আমাদের যে 64 জেলার পদযাত্রা সেটি শেষ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি। গোপালগঞ্জে জামালপুরে ছিলাম, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন, সরাসরি দেখছিলেন আপনারা। মাইলস্টোন স্কুলের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাত 1:45 মাইলস্টোনের শিক্ষার্থী শাহিল ফরাবি আয়ানের মৃত্যু হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। শাহিলের শরীরের 40% অংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন শাহিল। বিমান বিধ্বস্তের ঘটনায় এই হাসপাতালে এখন 33 জন ভর্তি আছেন, 12 জনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি ভারত, চীন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল কাজ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আজও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে, আর বাড়ি ফেরার আগে মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়া হচ্ছে। এজন্য আলাদা টিম কাজ করা হয়েছে। আমরা এ পর্যায়ে একটু জানবার চেষ্টা করব যারা আহত শিক্ষার্থী আছেন কিংবা যারা ভর্তি আছেন তারা কেমন আছেন, এবং আমরা একবার স্কুলের সামনেও যাব। আমরা শুরুতে যাচ্ছি বার্ন ইনস্টিটিউটে। আমাদের সহকর্মী হাসান মিসবা সেখানে আছেন। গুরুতর যারা আহত আছেন মিসবা, তাদের শারীরিক অবস্থা কেমন? যদি আপনার সাথে চিকিৎসকদের কথা হয়ে থাকে কি বলেছেন জানাবেন। আরেকটি বিষয় দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম, বাড়ি ফেরা শিক্ষার্থীদের মানসিক চিকিৎসা দেওয়ার ব্যাপারে কথা চলছিল, সে ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু আগে আইসিইউর সামনে থেকে ঘুরে এসেছি। সেখানে স্বজনদের যেমনটি দেখেছি যে কেউ বিমর্ষ হয়ে বসে আছেন, কেউ কান্না করছেন। একজন মাকে দেখলাম যে তিনি কান্না করছেন, তাদের সাথে আসলে কথা বলার মতো অবস্থা নেই। আর একজন ওটি থেকে বের হয়েছেন একজন বাবা, তিনি বসে কোরআন পড়ছিলেন। অর্থাৎ তার সন্তানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আইসিইউতে ছিল তার সন্তান, সেখান থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আইসিইউ এবং এইচডিইউ এর সামনে আসলে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সময় যেন থমকে আছে, সেখানে একটু অন্যমতো পরিবেশ বিরাজ করছে। কালকে একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তারা তো অনেক ধরনের পেশেন্ট ডিল করেন, কিন্তু মাইলস্টোন স্কুলের সেই শিক্ষার্থীদেরকে তারা চিকিৎসা দিতে গিয়ে, বিশেষ করে যখন তাদেরকে ড্রেসিং করানো হয়, সেটি আসলে নেওয়ার মতো নয়। তারা অনেক আবেগাপ্লুত হয়ে পড়েন স্বাস্থ্যকর্মীরা। ওই চিকিৎসকের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তিনি এক পর্যায়ে তার কণ্ঠ ধরে এসছে এবং তিনি তখন কেঁদেই ফেলেছেন। আমরা জানি যে চিকিৎসকরা নানান পেশেন্ট তারা চিকিৎসা দিয়ে থাকেন,
এবং এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে তারা অভ্যস্ত, কিন্তু মাইলস্টোনের এই ঘটনা আসলে সবাইকেই কাঁদিয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে 21 তারিখে এই বিমান বিধ্বস্ত হয়েছে, 22 তারিখের পর থেকে আসলে মেন্টাল হেলথ সাপোর্টের জন্য সরকারের কয়েকটি টিম এখানে কাজ করছে। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। আমরা একটু এ পর্যায়ে মাইলস্টোন স্কুলের সামনে যাব। দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তুহিন, 21 জুলাই যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এরপর থেকে আমরা দেখেছি স্কুলের সামনে প্রচুর মানুষের ভিড়, প্রতিদিনই মানুষ আসতো এই স্কুল দেখতে, বা যারা শিক্ষার্থী সেখানে ছিল তাদেরও আমরা শুনেছি কথা। আপনি আজকের পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আসলে মানসিক বা ট্রমা, ভয় ভীতি যেটাই বলি, সেটা কাটিয়ে কত দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, স্বাভাবিক স্কুল কার্যক্রম ফিরে আসা যায়, সেই প্রচেষ্টায় সবাই ব্যস্ত। এখন আজকে স্কুলে আমরা এসে দেখেছি স্কুল কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিচ্ছেন যে কিভাবে কি করা যায়। পাশাপাশি বিমান বাহিনীর পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে আজকে, যেটা আগামী 7 দিন ধরে চলবে। এবং তারা যেটা বলছে, খুবই ইতিবাচকভাবে বলছে যে যারা যেসব স্টুডেন্ট আহত হয়েছে, যারা স্কুল সংশ্লিষ্ট বা স্কুলের আশপাশে এই দুর্ঘটনার কারণে যত লোক আহত হয়েছে, যাদের চিকিৎসা দরকার, প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এমনকি যদি উন্নত চিকিৎসা লাগে তারা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচ এবং বিমান বাহিনী যে মেডিকেল, সেখানে নিয়ে যেও তাদের চিকিৎসা করা হবে। আপাতত এখানে একজন পুরুষ চিকিৎসক এবং মহিলা চিকিৎসক, তারা স্কুলের কর্তৃপক্ষ বা যারা স্টাফ ছিলেন তাদের অনেকেই, প্রায় অর্ধশত মানুষ, প্রায় 50 জনের মতো হবে, তারা সকাল থেকে এখান থেকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ একটি কাউন্সেলিং বুথ খুলেছেন, যেখানে অভিভাবকরা আসছে, তাদের সাথে কথা বলছেন। এমনকি বিমান বাহিনীর কর্তৃপক্ষ আমাদের বলেছে যে তাদেরকে পেশাদার কাউন্সেলিং করার জন্য পেশাদার মানসিক বিশেষজ্ঞ তাদেরকেও আনা হবে, প্রয়োজনে তারাও কাউন্সেলিং করবে। এবং সবার একটি কথা, অভিভাবক এবং স্টুডেন্ট সম্মিলিতভাবে একটি কাউন্সেলিংয়ের মাধ্যমে, সম্মিলিত একটি সমাবেশের মাধ্যমে দ্রুত লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে হয়তো এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে, এবং সেই প্রচেষ্টায় সবাই ব্যস্ত আছেন। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা করছেন সবাই। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তুহিন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। মামলায় গ্রেফতার 4 আসামি বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ মোট 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন বলছে তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন। এর আগে গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে আসলে 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী 7 আগস্ট। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 জন আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ। এছাড়াও লক্ষ্মীপুর 4 আগস্ট মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 2। মামলার পরবর্তী শুনানি 28 সেপ্টেম্বর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ট্রাইব্যুনালে যাচ্ছি, সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে অপেক্ষা করছেন। সবুজ, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি বিষয়ে আর কি তথ্য আছে, একটু বিস্তারিত করে আমাদের জানাবেন। আজকে যে 3টি মামলা ছিল, 3টি মামলার মধ্যে 2টি শুনানি এর মধ্যেই শেষ হয়েছে মূলত ট্রাইব্যুনাল 2-এ, এবং এই ট্রাইব্যুনাল 2-এ মূলত আবু সাইদ হত্যা মামলার যে অভিযোগ গঠনের শুনানিটি হওয়ার কথা ছিল সেটি আরও আধা ঘন্টা আগে শুরু হয়েছে। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত ফরমাল যে চার্জটি রয়েছে সেই চার্জটি মূলত 3 বিচারককে পড়ে শোনাচ্ছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং সেই পড়ে শোনানোর ফরমাল চার্জ পড়ে শোনানোর যে কাজটি সেটি এখন পর্যন্ত চলছে। এরপরে মূলত স্টেট লয়ার যে নিয়োগ করা হয়েছে আসামিদের, অর্থাৎ পলাতক যে 24 জন আসামি রয়েছে এই মামলার,
তাদের পক্ষে স্টেট লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, তারা শুনানি করবেন। তারপরে মূলত অভিযোগ গঠনের যে বিষয়টি, সেই বিষয়টি মূলত বিচারক আজকেই হয়তো অভিযোগ গঠন হতে পারে, অথবা পরবর্তীতে তিনি একটি তারিখ দিবেন অভিযোগ গঠনের জন্য। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সময় হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সভা সাময়িক স্থগিত করা হয়। এরপর পুনরায় বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। এর কিছুক্ষণ আগে 4টি সংস্থার নিয়োগ ইস্যুতে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার এই 20তম দিনের মতো আলোচনা শুরু হয় সকালে। আলোচনার বিষয়বস্তু সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান। এই আলোচনা থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে আসে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দুদক, পিএসসি সহ সাংবিধানিক এসব প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি গঠন করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে, আর নির্বাহী বিভাগ দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এমনটা হলে সরকারের কাছে জনগণের যেই প্রত্যাশা সেটি পূরণ হবে না। তবে পরবর্তী আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নিতে সভায় যোগ দেন দলটির প্রতিনিধিরা। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, আজকের মধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় যে আমরা একমতে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে। এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। ফরেন সার্ভিস একাডেমিতে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ খোঁজ খবর রাখছেন। আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে জানবার চেষ্টা করব কিছু ইস্যুর বিষয়ে। ফয়সাল, আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে বিএনপি ওয়াকআউট করে আলোচনার যে বিষয়বস্তু সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগের বিধান, এই আলোচনা থেকে বিএনপি ওয়াকআউট করেছে, সেটির ব্যাপারে তাদের নেতৃবৃন্দ কোনো ব্যাখ্যা দিয়েছে কি? কিছুক্ষণ আগেই সালাউদ্দিন আহমেদ যখন তাদের আজকের সভা থেকে ওয়াকআউট করেন, তার পরপরই তিনি কিন্তু সাংবাদিকদের নিচে এসে সেখানে ব্রিফ করেন। সেখানে তিনি বলেছেন যে আসলে যেই কমিশনগুলোর যে সাংবিধানিক বা সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটি বা কমিশন গঠনের প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটির ফলে নির্বাহী বিভাগের ক্ষমতা অনেকটাই হ্রাস পাবে, কিংবা ক্ষমতায় নির্বাহী বিভাগের ক্ষমতা অনেকটা খর্ব হবে। তারা বলছেন এই ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সেই কারণেই মূলত তারা এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিটির বিরোধিতা করছে। যদিও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে মূলত এই জুলাই আন্দোলনকে যে কোটা সংস্কারকে ঘিরে, সেই কোটা সংস্কার কিংবা হচ্ছে চাকরি ক্ষেত্রে যে বৈষম্যমূলক, সেই বিষয়টিকে মাথায় রেখেই মূলত যাতে ভবিষ্যতে আর কোনো সরকার হচ্ছে এককভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করতে না পারে, কিংবা দলের প্রভাব খাটিয়ে যাতে এই সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, সেই সকল বিষয় বিবেচনায় মূলত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আলাদা নিয়োগ কমিটির অধীনে রেখে যাতে নিয়োগ করা যায়, সেই বিষয়ে তারা মূলত এই কমিটির প্রস্তাব দিয়েছে, যার সাথে অধিকাংশ দল একমত পোষণ করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে এই আপত্তি জানানো হয়েছে এবং এরপরেই তো তারা ওয়াকআউট করে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। স্বজনরা জানায়, নিখোঁজ ফারিয়া তাসনিন জ্যোতির বাসা রাজধানীর মিরপুরে, চাকরি করতেন একটি কোম্পানির মার্কেটিং বিভাগে। কাজের সূত্রে গতকাল টঙ্গীর হোসেন মার্কেটে যান তিনি, আর ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে গতরাত 8টার দিকে একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান জ্যোতি, আর এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি। ঘটনার সময় বৃষ্টির পানিতে সড়ক তলিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে তাদের দেরি হওয়ার কারণে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিখোঁজ জ্যোতির 8 বছর বয়সী যমজ সন্তান রয়েছে।
ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই। সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই, আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তার সেবা নেওয়ার জন্য, তারাও তো একটা দায়িত্ববোধ নিয়ে এই জিনিসটা তো সমাধান করতে পারতো না। রাজধানীর কুড়িল এলাকায় ইউরোজোন গার্মেন্টস মালিককে গতকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা, সেখানে উত্তেজনা বিরাজ করছে। আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। রবিন, শ্রমিকদের এই বিক্ষোভের কারণ কি, মূলত কি নিয়ে বিক্ষোভ, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। ইউরোজোন গার্মেন্টসের মালিক কেজি মোর্শেদ, উনি গতকাল ঠিক দুপুরের পর গার্মেন্টস শ্রমিকদেরকে ডেকেছিলেন এবং ডেকে বলেছেন যে তার এই গার্মেন্টসটি তিনি বিক্রি করে দিতে চান এবং সেই জন্য তিনি কিছুদিন বন্ধ রাখতে চান। ঠিক তারপর থেকেই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা মালিক পক্ষের কাছে দাবি করেন যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় কিংবা আপনি বিক্রি করে হস্তান্তর করেন, সেক্ষেত্রে শ্রমিক অধিকারের যে দাবি সেটি হচ্ছে 3 মাসের জন্য একটি বেতন ভাতা দিতে হবে এবং রানিং মাস যেটা চলতি মাস সেটারও বেতন পরিশোধ করতে এবং অন্যান্য ভাতাটি পরিশোধ করে তবেই আপনি বিক্রি করতে পারেন বা গার্মেন্টস বন্ধ করতে পারেন। এরই মালিক পক্ষের সাথে মূলত বাকবিতণ্ডা হয়েছিল এবং তারপর থেকে গার্মেন্টস শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়েছেন এবং কিছু শ্রমিক বাইরে অবস্থান নিয়েছেন এবং তারপর থেকে ঠিক গতকাল দুপুরের পর থেকেই কিছু শ্রমিকও যেমন গার্মেন্টসের ভিতরে অবস্থান করছেন এবং মালিক যে মোর্শেদ আছেন তিনিও গার্মেন্টসে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি এখন যেটু শ্রমিকরা দুপুরের পর থেকে সেখানে অবস্থান করছিলেন তারাও বের হননি এবং কিছু শ্রমিক বাইরে আছেন তারাও আর এই গার্মেন্টসের ভিতরে ঢুকতে পারছেন না এবং এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে পুলিশের সাথে সাথে সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরাও এখানে এসেছেন এবং তারাও এখানে কর্ডন করে রেখেছেন যাতে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে, শ্রমিকরাও যেন উত্তেজনা না হয় এবং তারা বলছেন যে তাদের যে কমান্ডিং অফিসার আছেন তিনিও মালিক পক্ষের সাথে কথা বলছেন, এখানে শ্রমিক প্রতিনিধিরাও আছে এবং এখন যে মুহূর্তে তারা বলছেন যে তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা মালিক পক্ষ এবং যিনি সেনাবাহিনীর কমান্ডিং অফিসার আছেন তিনি বলেছেন আমাদেরকে তিনি সাংবাদিকদের এসে জানাবেন যে সর্বশেষ পরিস্থিতি কী। তবে এখানে যারা শ্রমিক আছেন তারা কিন্তু আমাদের কাছে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা মালিককে অবরুদ্ধ করে রাখবেন এবং গার্মেন্টসের সামনেই অবস্থান নেবেন। তবে তারা কিন্তু মহাসড়কে অবস্থান নেননি, মহাসড়কে গাড়ি চলছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রবিন। টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রাম ও বরিশালের নিচু এলাকাগুলোতে। বৃষ্টির কারণে বন্দরনগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিএসসি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে পথচারীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন পথচারীরা। বলেন যে নালা ড্রেনে আবর্জনা জমে থাকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের মতে আগের মতো জলাবদ্ধতা এখন আর স্থায়ী হয় না। জোয়ার না থাকলে ঘণ্টাখানেকের মধ্যে পানি নেমে যায়। আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান রয়েছে, যার মোট ব্যয় 14,039 কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে আর জলাবদ্ধতা তৈরি হবে না। হাঁটুর কাছাকাছি পানি, চলাফেরা একদম কষ্ট হয়ে যেতেছে মানুষের চলাফেরা। একবার জোয়ারের কারণে এই বৃষ্টির মধ্যে পানি উঠে যায়, রাস্তার মধ্যে পানি উঠে যায়, এটা আমার জন্য অনেক দুর্বল প্রকার হয় আমার জন্য। 5-7 বছর ধরে উন্নয়ন কাজ চলতেছে, এটা ড্রেনেজ ব্যবস্থার জন্য যদি এত বছর লাগে এখনো কোনো সমস্যার সমাধান দেখতেছি না, তাহলে কত বছরে শেষ হবে। বরিশালে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে, পানিতে তলিয়েছে সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড সহ নগরীর নিচু এলাকা। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে, এতে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল ভরাটকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। আমরা চট্টগ্রাম এবং বরিশালে এই জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী শহীদুল সুমন আছেন সেখানে। সুমন, নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি সবচেয়ে বেশি এটি জানাবেন এবং চট্টগ্রামের যেই দৃশ্য আমরা হরহামেশাই দেখি, স্থানীয়রা আসলে এটি নিয়ে কি বলছেন? বৃষ্টি সকাল থেকে আসলে ভারী বৃষ্টি, তার ফলেই কিন্তু আসলে নগরীর যেসব নিচু এলাকা রয়েছে বিশেষ করে আগ্রাবাদ, কাতালগঞ্জ, জিসি, ওয়াসা এবং আমি এই মুহূর্তে রয়েছি পাঁচলাশ আবাসিক এলাকায়। এখানে সকাল থেকে আসলে কোমর পরিমাণ পানি, যদিও বা ধীরে ধীরে সেটি নামতে শুরু করেছে, আবারও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে আপনি দেখছেন। ফলে কিন্তু এই যে জলাবদ্ধতা সেটি আসলে কবে নাগাদ আসলে এই যে সেখান থেকে মুক্তি পায় সাধারণ মানুষ, সেটি আসলে সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে। যদিও বা কিছুক্ষণের মধ্যেই দেখছেন আপনি যে ভারী বৃষ্টিপাত এবং এখন যেহেতু বিভিন্ন স্কুল কলেজ আসলে ছুটি হয়েছে, ফলে এখানকার এই এলাকা দিয়ে আসলে যারা যাতায়াত করছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। সকাল থেকে আসলে আমরা ভোগান্তি দেখছি চারদিকেই।
কিছুক্ষণ আগেই সিটি মেয়র আসলে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি আসলে বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে মেগা প্রকল্পের কাজ চলছে সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে আসলে পড়তে হবে। তবে তিনি দাবি করছেন এটিও যে অতীতের মতো আসলে যে জলাবদ্ধতা সেটি কিন্তু আসলে স্থায়ী হচ্ছে না, ঘন্টা খানিকের মধ্যেই সেই পানি কিন্তু নেমে যাচ্ছে। তারপরও স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন, তারা আসলে বলছেন চট্টগ্রামের প্রায় 14,000 কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ চলছে। সেটি ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড তারা আসলে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। ফলে এই যে দুর্ভোগ সেটি আসলে দীর্ঘদিনে তারা বলছেন এবং তারা এই দুর্ভোগ থেকে মুক্তি চান এবং এর জন্য আসলে প্রশাসনের কোনো গাফিলাতি আছে কিনা সেটিও তারা আসলে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে আসলে বেশ দুর্ভোগ আমরা দেখছি। ভোগান্তির চিত্রই আমরা দেখছিলাম। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন। আমরা এই পর্যায়ে বরিশালে যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, কিছুক্ষণ আগেই দর্শকদের জানাচ্ছিলাম যে ভারী বৃষ্টিতে বরিশালের সদর রোড, কাকুলির মোড় সহ নিচু এলাকায় পানি জমেছে। নগরবাসীর ভোগান্তি কেমন দেখছেন আপনি? বৃষ্টি সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত মাত্র 2 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই ভারী বৃষ্টির কারণে নগরীর যে প্রধান সড়ক রয়েছে, বিশেষ করে সদর রোড, বগুড়া রোড, নবগ্রাম রোড, এই সড়কগুলোকে কেন্দ্র করেই কিন্তু বরিশালের যে অফিস আদালত বা স্কুলগুলো রয়েছে এবং সেই স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীদের সকাল থেকে আনাগোনা ছিল বা যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন বা বিভিন্ন প্রয়োজনে গিয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং এই ভোগান্তি কিন্তু নতুন নয়। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে খালগুলো রয়েছিল সেই খালগুলো অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং এই দখল হয়ে যাওয়ার কারণে যে বৃষ্টির পানি খাল হয়ে যে নদীতে প্রবাহিত হবে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এবং পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের এই পর্যন্ত যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে, সেই ড্রেনেজ ব্যবস্থাও কিন্তু অপরিকল্পিত। যারা বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন বা জনপ্রতিনিধি বা প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নামতে পারছে না এবং পানি নামতে না করার কারণেই কিন্তু একটু ভারী বৃষ্টিতে সিটি কর্পোরেশনের প্রধান সড়ক তলিয়ে যায়। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী মুক্তি পায়। যারা বিগত দিনে সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন তারা বড় বড় প্রকল্পের কথা বলেছিলেন কিন্তু পাশ হয়নি। এবারও কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 750 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং খুব শিগগিরই অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে এবং তারা বলছেন অর্থ পেলে খালগুলো উদ্ধারের চেষ্টা করা হবে এবং এই জলাবদ্ধতার যে সমস্যা সেটি সমাধান হবে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ কাউসার। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনার সভা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টার কাছে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এই পর্যালোচনার সভায়। চলতি বছরের প্রথম 3 মাসে ডোপ টেস্ট করাতে আসা 1300 জন গাড়ি চালকের দেহে মাদকের উপস্থিতি মিলেছে। আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি থেকে এই তথ্য মিলেছে। ডোপ টেস্টে মাদকের উপস্থিতি ধরা পড়া ঠেকাতে নানা প্রতারণার আশ্রয় নেন চালকরা এবং চিকিৎসকরা বলছেন চালকদের ডোপ টেস্টে জালিয়াতি হলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। ডোপ টেস্ট করতে এসেছেন এই 4 ব্যক্তি। নমুনা দেওয়ার আগে তাদের শরীর তল্লাশি চালায় প্রতিষ্ঠানের কর্মীরা। মূত্র পরীক্ষায় মাদক ধরা পড়ার ভয়ে বাড়ি থেকে ভিন্ন পাত্রে পরিবারের অন্য সদস্যদের মূত্র এনেছেন 3 জন। একজন এনেছেন ডাবের পানি। আপনি ইউরিনটা দিবেন না কেন? আরেকজনটা কেন আনছেন সেটা বলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে প্রায়ই এই ধরনের জালিয়াতি ধরা পড়ে। আপনি আসছেন ডোপ টেস্ট করতে, আপনার নেশা করি কিনা আর নেশা জিনিস পকেটে নিয়ে আসছেন, ফাজলামো করেন। মাদক পরীক্ষার জন্য আসা অনেকের কাছে পাওয়া যায় মাদকও। 2022 সাল থেকে এই সেন্টারে ডোপ টেস্ট হয়। জালিয়াতির কারণে চালকদের তল্লাশি করে নমুনা নেওয়া হয়। তারা বাইরে থেকে ওইভাবে সেট আপ দিয়ে আসে যে একজন আরেকজনের ইউরিন দিবে। এই জন্য যাতে না হয়, আমাদের ওয়াশরুমের কোনো দরজা নাই, ফানির ব্যবস্থা টোটালি বন্ধ। কারণ ফানি দিলে তারা ফানি মিক্স করে, এতে স্যাম্পল ইনভ্যালিড আসে। এতে আপনার তাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। তা আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে যাতে সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করে যাতে আমরা চেষ্টা করতে পারি।
সারা দেশের মধ্যে এই সেন্টারেই সবচেয়ে বেশি ডোপ টেস্ট হয়। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 20,000-এর মতো টেস্ট হয়েছে। 1300 জনের মূত্র পরীক্ষায় ধরা পড়েছে মাদক। ড্রাইভিং করবে তার উপরে কতজন মানুষের ভাগ্য, সম্মানের সাথে বলতেছি, এবং সবার জন্য প্রযোজ্য। অনেকেই এই ড্রাগ নেয়। চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স ও নবায়নের জন্য প্রয়োজন হয় ডোপ টেস্ট। এজন্য জেলা সদর হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন সহ ঢাকার 8টি প্রতিষ্ঠানের তালিকা দেয় BRTA। তবে তদারকির ব্যবস্থা না থাকায় সহজেই নেগেটিভ রিপোর্ট পেয়ে যাচ্ছেন মাদক গ্রহণকারীরা। সবার তো এই সক্ষমতা নাই। আর আমাদের হাসপাতালে যখন স্ট্রাকচার বা অর্গানোগ্রাম তৈরি করা হয় তখন তো আসলে এই ডোপ টেস্টের ব্যাপারটা বাদ দিয়ে অর্গানোগ্রাম তৈরি করা হয়। অর্গানোগ্রামে তো রাখা হয় নাই যে ডোপ টেস্টে বা টয়লেট পাহারা দেওয়ার জন্য একজন, তাহলে 3 জনকে পদ সৃজন করতে হবে। 2022 সালের পর থেকে এ পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে ডোপ টেস্ট হয়েছে 3,13,000-এর বেশি। এর মধ্যে মাদক ধরা পড়েছে 17,000 নমুনায়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। ইউরোপের সকল পণ্যে 30% শুল্কের হুমকি দিলেও অবশেষে সে পথে হাঁটেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15% শুল্ক দিতে হবে। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েনের সাথে বৈঠক শেষে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে বিনা শুল্কে ইউরোপ যাবে বেশ কিছু মার্কিন পণ্য, যদিও চুক্তিতে ইউরোপের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির শঙ্কা বিশ্লেষকদের। ইউরোপের ওপর 30% শুল্ক আরোপের হুমকির পর সমঝোতার আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েন। বহু দর কষাকষির পর চূড়ান্তভাবে স্বাক্ষরিত হল বাণিজ্য চুক্তি। ইউরোপের সকল পণ্যে 15% শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে একটি মাইল ফলক আখ্যা দিয়েছেন ট্রাম্প। আমাদের কাছে একটি ভালো সংবাদ আছে, একটি চুক্তি স্বাক্ষর করেছি। বলা যায় এই চুক্তি একটি মাইলফলক হয়ে থাকবে। উর্সুলার নেতৃত্বে অনেকগুলো দেশের সাথে সমঝোতা করতে পারল যুক্তরাষ্ট্র। চুক্তিটিকে দুপক্ষের জন্যই সুবিধাজনক বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সকল উড়োযান ও যন্ত্রাংশ, কিছু রাসায়নিক, সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি সহ আরও কিছু পণ্যে থাকবে 0% শুল্ক। 0 ট্যারিফের পণ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। গ্যাস ও তেলের মতো জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগের কথাও জানিয়েছেন উর্সুলা। ইউরোপের পণ্যের উপর সর্বোচ্চ 15% শুল্ক আরোপ হয়েছে, যা বেশিরভাগ খাতে প্রযোজ্য হবে। সেই সাথে দ্বিপাক্ষিক ভিত্তিতে কিছু পণ্যের 0 ট্যারিফে আমদানি রফতানি চলবে। ইউরোপের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের হার বাড়াতে হবে। আপাত দৃষ্টিতে চুক্তিটি দুই পক্ষের জন্যই ইতিবাচক ব্যাখ্যা করা হলেও একে মুখ রক্ষার চুক্তি বলছেন অনেক বিশ্লেষক। এতে ইউরোপের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা তাদের। প্রথমে দেখলে মনে হবে 15% শুল্ক কমই, কিন্তু বছরের শুরুতে ট্যারিফ ছিল না বললেই চলে। ফলে অবশ্যই চুক্তিতে ইউরোপের ক্ষতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইউরোপের বিনিয়োগ বাড়াতে কৌশলে শুল্ককে ব্যবহার করেছেন। যদিও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মাঝে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইইউ নেতারা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।